হ্যালো, আসসালামু আলাইকুম। ফিল্ড স্টোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা জানি যে বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য গতকালকে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো স্কোয়াডটা কেমন হলো, কেমন এক্সপেকটেশন আমাদের থাকবে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের কাছে উপস্থিত আছেন আমার মতন একজন ক্রিকেট ফ্যান এবং ক্রিকেট প্রেমিক কোয়েল ভাই। কোয়েল ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এত বড় একটা জায়গাতে এবং বাংলাদেশ টিমকে নিয়ে বিশ্লেষণ করাটা আসলে খুবই ডিফিকাল্ট। আর তারপরেও থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্যে। আমার বলো এখন কি বলতে পারি। আসলে বলার হচ্ছে ভাইয়া, খুব সিম্পল একটা ভিউ। আমরা তো খেলা দেখছি এতদিন ধরে, বাংলাদেশের যত আশা সবগুলোর প্রতিফলন যে সবসময় হয় তা না। তারপর রিসেন্ট টাইমে যদি আমার বাংলাদেশের পারফরমেন্স দেখি, টি-20তে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হারানো, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হারানো, এবং তার পরবর্তীতে হচ্ছে সামনে নেদারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি এবং এশিয়া কাপ। তো এশিয়া কাপকে কেন্দ্র করে যদি আমরা আলোচনাটা করি, যেই স্কোয়াডটা দেখছি আমরা, সেই স্কোয়াডের আগে আপনার হচ্ছে এই দুইটা যে সিরিজ হলো, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতি আপনার এক্সপেকটেশনের জায়গাটা পরিবর্তন হয়েছে কিনা? আচ্ছা, আসলে বাংলাদেশের ধারাবাহিকতাটা আমার মধ্যে একটু মনে হয়েছে যে ক্ষীণ হয় মাঝে মাঝে। তারা আসতে মানে একটা লেভেল ওয়াইজ থাকতে থাকতে ফট করে এইটাই সবচেয়ে বড় জিনিস, যে আমরা কন্টিনিউয়াসলি জিনিসটাকে ধরে রাখতে পারি না। এবং টিমের মধ্যে চেঞ্জেসটা এত পরিমাণে হতে থাকে যে আসলে মানে একটা প্লেয়ার সবসময় আতঙ্কের মধ্যে থাকে, যে আমি হয়তো এই সিরিজটাতে একটু খারাপ করলে, একটা ম্যাচে খারাপ করলে আমি ড্রপ এবং আউট একদম থেকে। এইটা একটা বিরাট একটা প্লেয়ারের জন্য আমি মনে করি যে খুবই একটা আতঙ্কগ্রস্ত হয়ে থাকা, তাকে যে একটা মেন্টালি সাপোর্ট দেওয়া, তাকে সুযোগ দিলে একটু কন্টিনিউয়াসলি একটু ওয়েট করতে হবে একটা প্লেয়ারকে, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রেই। আমি মনে করি যে আসলে যদি তাকে একটু সময় না দেওয়া হয়, তাহলে সেই জায়গাতে তার অবস্থানটা, তার পারফরমেন্সটা সে প্রুভ করতে একটু সময় দেওয়া উচিত। এটা একটা ব্যাপার। আর এই যে টিমটা হয়েছে, এটা ইয়াং একদম টিম, খুবই একটা স্পিড আছে টিমটার মধ্যে। একটা আমার খালি শূন্যতা লেগেছে, যেটা হচ্ছে যে আসলে এখন টি-20 মানে কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্সটা হচ্ছে বেশি ফোকাস হয়। তাকে দুই সাইডই তাকে বেটার ইয়েতে থাকতে হবে, যে কোনো এক দিক দিয়ে। এইদিকে আমার কাছে খালি হচ্ছে মেহেদী মিরাজকে মনে হচ্ছে যে একটু অন্তত স্কোয়াডে থাকা তার আমার মনে হচ্ছে। এইখানে হচ্ছে ভাই, আপনি খুব ইন্টারেস্টিং একটা টপিক তুললেন। সেটা হচ্ছে, আমরা এর আগেও দেখেছি মেহেদী মিরাজ কিন্তু টি-20তে ছিল না ভাই লম্বা সময় ধরে। তারপরে একটা সময় তাকে ইনক্লুড করা হলো শেখ মেহেদী, যেটা আরেকটা আছে, শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ। আমরা যদি তাদের দুইজনের কথা চিন্তা করি, দুইজনে কিন্তু একই টাইপের অলরাউন্ডার। কিন্তু শেখ মেহেদীর ক্ষেত্রে ভাইয়া নতুন বলে উইথিন দ্য পাওয়ার প্লেতে বল করার যে অ্যাবিলিটি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, পার্সোনালি মনে হয় মেহেদী মিরাজ হয়তো বা একটু পিছনে। আমার কাছে ভালো মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে এটা খুব ভালো একটা, আসলে আমার কাছে মনে হচ্ছে একটা যুক্তির জায়গা, বা খুব একটা ভালো বিষয় যে এত ভালো একটা পারফরম্যান্সকে ওয়ান ডে টেস্টে আমরা টি-20তে পাচ্ছি না। এখানে ভাই আরেকটা জিনিস আমি বলবো, যে আমরা দেখছি নাজমুল শান্ত, আমাদেরই রাজশাহীর ছেলে, টি-20তেও ক্যাপ্টেন ছিল, 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল। এবার কিন্তু তাকে আর রাখা হয়নি। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং তার বদলে যাকে আনা হচ্ছে সাইফ হাসান, বর্তমানে দেখা যাচ্ছে সেই রংপুর রাইডার্সের হয়ে খেলছিল, এবং রিসেন্ট টাইমে বাংলাদেশ এই দল যেটা ভিজিট করছে অস্ট্রেলিয়াতে, সেখানেও দলে আছে, তো মোটামুটি পারফর্ম করছে। তো নাজমুল শান্তকে বাদ দিয়ে এই যে সাইফ হাসানকে ইনক্লুড করা, এইটাকে আসলে আপনি কি মনে করেন, বা শান্ত না থাকাটাকে আপনি কেমন করে দেখেন? আসলে এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, যে আসলে একটা টিমের 3 ফরম্যাটে সে ক্যাপ্টেন ছিল, সেখান থেকে সে নিজে যখন উইথড্র করলো, তাকে টোটালি একদম টিম থেকে আউট, একদমই সে মানে কোনো জায়গাতে কোনো ফরম্যাটে সে সুযোগ পাচ্ছে না। এটা কিন্তু আসলে কাম্য না। সে অন্তত তাকে আর একটু সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। কারণ একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে গেলে ডেফিনেটলি তার মেন্টালি অনেকটা থাকে, পারফরমেন্সে বা খেলার ধরনটা থাকে আলাদা। তো যে কারণে আমার মনে হয় যে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ অ্যাজ এ সে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছে। এবং একদমই যে খারাপ করেছে তা না, 19-20 মানে আপস অ্যান্ড ডাউন থাকবেই মানুষের জীবনে বা খেলার ইয়েতে থাকবেই। তো সেই কারণে তাকে অন্তত টিমে রাখা বা তাকে সুযোগটা দেওয়া উচিত ছিল। মানে যদি বেস্ট 11-এ না থাকলো, আসলে স্কোয়াডে থাকলে ভালো ছিল। আর একটা জিনিস আছে ভাই, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স একজন ক্যাম্পেইনার। এক্স্যাক্টলি সবসময় বড় ফরম্যাটে গেলে কিন্তু এক্সপেরিয়েন্সটা অবশ্যই কার্যকরী একটা জিনিস, কারণ বড় খেলা, ওইখানে হচ্ছে সবসময় নার্ভ সিস্টেমের একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় এটা। এবার আমরা একটু ক্যাপ্টেনকে নিয়ে কথা বলতে চাই, লিটন কুমার দাস, যাকে নিয়ে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা। বাট
ক্রিটিসাইজও আমরা অনেক করি। হ্যাঁ, অনেক। তো আপনার আসলে পয়েন্ট অফ ভিউটা কি লিটন কুমার দাসকে? আসলে অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি সে তার কোয়ালিটি আছে বলেই সে ক্যাপ্টেন্সি পেয়েছে এবং তার মধ্যে অনেক কিছু আছে বলে সে এই জায়গা পর্যন্ত যেতে পেরেছে। তো আসলে বললাম না যে আপস অ্যান্ড ডাউন থাকে, হয়তো সেই সময়গুলো সে পার করেছে খুব খারাপ, তার ফেভার করেনি, সে পারফর্ম করতে পারেনি, দ্যাটস ওয়াই তাকে নিয়ে অনেক কিছু হয়েছে। তো এখন আসলে লাস্ট উইকগুলোতে কিন্তু সে কামব্যাক করেছে, ভালো করেছে বলে এখনো আস্থা রাখতে পারি আমরা এবং আশা করব সেও এবারে অন্তত যেন তার মানে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তার পারফরমেন্স এবং টিমকে সহকারে, এটাই প্রত্যাশা থাকবে আমাদের। এবার আরেকটু আমি কথা বলতে চাই ওপেনিং প্লেয়ার, আপনি যেটা বলছিলেন টু মাচ চেঞ্জেস, যেটা আসলে আমাদের বলা যায় মেন্টালি ভাবে তো একটা ডিস্ট্রাক্ট করে ফেলে একটা প্লেয়ারকে। বর্তমান সময়ে আমরা যে দুইজন প্লেয়ারকে দেখছি বাম হাতি, দুইজনাই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মেম্বার ছিলেন, তানজিদ তামিম এবং হচ্ছে পারভেজ হোসেন ইমন, দুইজনে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, বলা যায় খুবই আক্রমণাত্মক ব্যাটিং করছে। তো এই দুইজন প্লেয়ারকে নিয়ে আপনি ভবিষ্যতে ভালো একটা ওপেনিং প্লেয়ার বাংলাদেশ পেয়েছে বলে মনে করেন কিনা? আসলে পূর্বে দেখে আসছি অনেক দেশই এরকম, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দেখি যে ওরা লেফট অ্যান্ড রাইটই মানে এর কম্বিনেশনটা বেশি প্রেফার করে। তবে এরকমও দেখেছি যে বোথ সাইডই হলো লেফট হ্যান্ড ব্যাটসম্যান খেলেছে এবং তার পারফর্মও করে। যে সেই প্রেক্ষাপটে আমাদের দেশেও এরা খুবই মানে ইয়াং ট্যালেন্টেড এবং হচ্ছে তাদের মধ্যে সেই কি বলবো সেই পাওয়ারটা এবং সেই জিনিসটা তারা আছে এবং দেখাচ্ছেও খেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা নাইস তাদের পারফরমেন্স। তো এদেরকে একটু সময় দেওয়া উচিত আমি মনে করি, সময় দেওয়া উচিত। আর ব্যাটিং লাইন আপটাতে ওই যে বললাম যে দেখা যায় অনেক সময় সিরিয়ালি 2-3 জন লেফটি নামছে, এতে কিন্তু এগেনস্ট টিমের হচ্ছে কি তারা একই রকম বলের একটা মানে বল করার বা একটা লেন্থ একই জায়গায় রাখার একটা সুযোগ থেকে যায় ভালো বল করার। যখনই লেফটি রাইটি কম্বিনেশন আসে তখন কিন্তু একটু বলের ডিফারেন্সি আনতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই ডাউন সিফটি মানে ইয়েটা ওভাবে করা উচিত। আর এদেরকে বললাম একটু সময় দেওয়া উচিত, আমার সময় দেওয়া উচিত। আরেকটা বিষয় একটু যাব, সেটা হচ্ছে রাজশাহীর আরেকজন ছেলের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে সাব্বির রহমান, ওয়ান অফ দ্য বলা যায় পাওয়ার হিটিং ব্যাটসম্যান। এক্স্যাক্টলি। তো আপনি কি এই টিমে সাব্বির রহমানকে মিস করেন কিনা? আসলে টি-20 স্পেশালিস্ট বলা যেতে পারে তাকে এক ধরনের, কারণ সে টি-20তে খুবই ভালো পারফরমেন্স করেছে লাস্ট বিপিএলও। হ্যাঁ, যেটা দেখেছি। তো আসলে যেহেতু এটা টি-20 ফরম্যাট, সুতরাং আসলে আমরা জানি না, এখন যারা নির্ধারকরা আছেন তারা ভালো জানবেন, এখানে অ্যাজ এরকম একটা মানে ফিনিশার বা এরকম একটা পাঞ্চ হিটার ব্যাটসম্যান কিন্তু একটা যে কোনো বোলার বল করতে কিন্তু একটু হলেও মানে চিন্তা করবে। তো এরকম একটা প্লেয়ারকে আমার মনে হয় যে একবারে এরকমভাবে তাকে কি বলবো একদমই নেগলেক্ট করে দেওয়া, এটা আমার কাছে কষ্টদায়ক মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা প্লেয়ারের কথা মনে পড়ছে, যদিও ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যু, তারপরেও অ্যাজ এ ফ্যান হিসাবে সাকিব আল হাসানকে আপনি মিস করছেন কিনা? আচ্ছা, এটা মিস না করার কোনো কারণই নেই। আমরা যদি খেলা একদমই আলাদা জিনিস, রাজনীতি একদমই আলাদা জিনিস, এখানে দুইটা যখনই এক করতে যাব তখন অবশ্যই একটা কনফ্লিক্ট বা খারাপ একটা দিক চলে আসবে। দেশকে সে যা দিয়েছে, আমরা অনেক দেশ কিন্তু অনেক জায়গায় কিন্তু সাকিব আল হাসানকে দিয়ে দেশকে চিনেছি, এটা অস্বীকার করার না। আমরা যদি অস্বীকার করে নিই তাহলে বলবো এটা অনেক একটা গাদ্দারি করা হবে। সেই প্রেক্ষাপট থেকে অবশ্যই মিস করছি বা করব, এখন জানি না কে কীভাবে নিবে, পলিটিক্সে কীভাবে এসছে, কোন প্রেশারে বা কোন ইয়েতে আসছে, এটা তার নিজস্ব বিষয়। তো আসলে এখন আমার মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে দেশকে মানে যারা ভালোবাসবে, খেলাকে যারা ভালোবাসবে, তারা কিন্তু অবশ্যই খেলাটাকে প্রায়োরিটি দিবে। কারণ হচ্ছে তার মতন একজন বিশ্বসেরা অলরাউন্ডার একটা টিমে থাকা, এটা অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সে যদি পারফর্মার না হতো তাহলে আমরা চিন্তা করতাম না, সে পারফর্মার না, দ্যাটস ওয়াই তাকে আর দরকার নেই। সে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় খেলার মধ্যেই আছে, খেলাকে ভালোবাসে বিধায় কিন্তু এখনো কন্টিনিউয়াসলি সে খেলে যাচ্ছে এবং তার পক্ষে যতটুকু সম্ভব সে দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের হয়ে যখনই সে খেলে বা বাংলাদেশ টিমে যখনই আসবে, তখন প্রত্যেকটা প্লেয়ারের একটা আত্মমনোবলও কিন্তু বাড়বে, তার মতন একটা প্লেয়ার যখন টিমে থাকবে। তো এটাই আসলে সত্যি কথা, আসলে মিস করছি এবং জানি না আর কোনোদিন আসবে কিনা, তো মিস করবো অবশ্যই। তবে হচ্ছে কোয়েল ভাইয়ের কথা ধরে আমার কথা যেটা হচ্ছে,
আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানকে আমরা সবসময় মিস করি। Right. রাজনৈতিক যে প্রেক্ষাপট বা অন্য কিছু যেটাই হোক না কেন, আলটিমেটলি ক্ষতি হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের। এক্স্যাক্টলি। এটা হচ্ছে বড় ক্ষতি। লাস্ট কোশ্চিন আমার ভাইয়ের কাছে, যে এই এশিয়া কাপে এই টিমকে নিয়ে, ইয়াং টিম আপনি নিজেও দেখলেন, যদিও এখানে এক্সপিরিয়েন্স বলতে আমরা মুস্তাফিজুর রহমানের মতো বলারকে দেখছি, তাসকিন আহমেদকে দেখছি, লিটন কুমার দাস ইটসেলফ একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সঙ্গে সঙ্গে ইয়াং জেনারেশন যারা আছে তাদের সবাইকে আমরা দেখছি। সর্বসাকুল্যে এই এশিয়া কাপে বাংলাদেশের কাছে আপনার এক্সপেকটেশনটা কি? অবশ্যই তো মানে যেহেতু খেলা ভালোবাসি বা খেলা বা খেলেছি নিজেও অল্প বিস্তর, তো অবশ্যই দেশের প্রতি ভালোবাসা এবং টিমের প্রতি তো একটা আশা ভরসা থাকবেই। আপনি ফাইনালে দেখেন কিনা? আপনি হচ্ছে যদি ইনশাল্লাহ আশা করব, এবং মানে দোয়াও থাকবে যে ফাইনালে অ্যাটলিস্ট যেন বাংলাদেশ টিম যেতে পারে, কারণ এখানে যে টিমটা আছে বললাম যে ইয়াং, এরা যে কোনো কিছু করতে পারে, সবার মধ্যে সেই অ্যাবিলিটিটা রয়েছে। দ্যাটস ওয়াই আমি মনে করবো তারা ফাইনালে আশা করি। আর খেলা হচ্ছে যেহেতু এশিয়ার মধ্যে, যেহেতু দুবাইয়ে খেলা হচ্ছে, তো এখানে আমাদের এর আগেও টিম পারফর্ম করেছে এবং তাদের শেয়ারটা দেওয়ার চেষ্টা করেছে বা করেছে। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে এরা ফাইনালে ইনশাআল্লাহ বাংলাদেশ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি ঠিকমতো সবাই সবার জায়গা থেকে পারফর্ম করে। তো আমরাও এই আশাটা রাখি, এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা হচ্ছে আপনাদের বেস্ট 11 বা আপনাদের হচ্ছে এই স্কোয়াড নিয়ে যে মতামত আছে, আশা করি আপনারা মতামত শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।